ওয়েলকাম টু বিএমসি ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা তরু দত্তের লেখা আওয়ার ক্যাসুরিনা ট্রি কবিতাটির উপর বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মধ্য দিয়ে। আওয়ার ক্যাসুরিনা ট্রি কবিতাটি একটি মহিমান্বিত গাছের প্রতি অকৃত্রিম আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, যা কবির ব্যক্তিগত এবং আবেগঘন জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। গাছটির সৌন্দর্য মহিমা কবির শৈশবের স্মৃতিতে প্রাধান্য পায়। তিনি যখন অতীতের স্মৃতিচারণ করেন, গাছটি সেই সব প্রিয় মুহূর্তগুলি এবং তার প্রয়াত ভাই বোনদের সঙ্গে কবি যে সময় কাটিয়েছেন বা তাদের যে সম্পর্ক তার সঙ্গে, তার এক মূর্ত প্রতীক হয়ে ওঠে এই গাছটি। কবিতার মধ্য দিয়ে গাছটিকে অমর করে রাখার ইচ্ছে প্রকাশ করেন, যাতে এটি তার স্মৃতিতে বেঁচে থাকে এবং শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। তো এবার আমরা চলে আসব কবিতাটির লাইন ধরে ধরে আলোচনায়। প্রথম স্ট্যাঞ্জা, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগড ট্রাঙ্ক indented deep with scars up to its very summit near the stars a creeper climbs. লাইক এ হিউজ পাইথন, একটি বিশালাকৃতি অজগরের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পেঁচিয়ে পেঁচিয়ে বা পাকিয়ে পাকিয়ে, দ্য রাগ ট্রাঙ্ক, অসমতল গাছের কাণ্ডটিকে পেঁচিয়ে পেঁচিয়ে, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্টস, অর্থাৎ গভীর ক্ষতচিহ্নে খচিত যে গাছের কাণ্ড সেটাকে পাকিয়ে পাকিয়ে, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, গাছটির একেবারে শিখর পর্যন্ত, সামিট কথার অর্থ হচ্ছে শিখর বা একেবারে শীর্ষ, নিয়ার দ্য স্টার্স যেন মনে হচ্ছে নক্ষত্রদের কাছাকাছি, এ ক্রিপার ক্লাইম্বস, এ ক্রিপার কথার অর্থ হচ্ছে একটি লতা উঠে গেছে। তো এই লাইনগুলো যদি একটু গুছিয়ে বলা যায় যে বিশালাকৃতি অজগরের মতো একটি লতা গভীর ক্ষতচিহ্নে খচিত অসমতল গাছটির কাণ্ডটিকে, অর্থাৎ ক্যাসুরিনা ট্রির কাণ্ডটিকে পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে নক্ষত্রদের কাছাকাছি গাছটির শিখর পর্যন্ত উঠে গেছে। ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যে লতার আবদ্ধ আলিঙ্গনে, এমব্রাসেস বাউন্ড আর কি, আবদ্ধ আলিঙ্গনে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছই বাঁচতে পারে না, বাট গ্যালেন্টলি, কিন্তু বীর যোদ্ধার মতো, দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, সেই বিশালাকৃতি বা দৈত্যকার গাছটি যেন সেই লতাটিকে ওড়নার মতো বা উত্তরীর মতো নিজের শরীরে জড়িয়ে রয়েছে। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। অ্যান্ড flowers are hung in crimson clusters all the boughs among whereon all day are gathered bird and bee. And flowers are hung in crimson, আর লাল টুকটুকে বা রক্তিম ফুলগুলি ঝুলছিল, ক্লাস্টার অল দ্য বোজ মানে থোকা থোকা সেই গাছের শাখাগুলি থেকে, অ্যামং হোয়ারন যার মধ্যে, অর্থাৎ যে ফুলগুলির মধ্যে, হোয়ার অন অল ডে সারা দিন ধরে, আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি সেখানে মৌমাছি এবং পাখিরা এসে ভিড় করে। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, অ্যান্ড অফ অ্যাট নাইট অর্থাৎ মাঝে মধ্যে রাত্রে, বা প্রায়শই বলতে পারি, অফট এখানে ও এফটি, এখানে একটু স্পেলিংটা ভুল আছে, ও একটি অফেন্ড আর কি, এবং প্রায়শই রাত্রে দ্য গার্ডেন ওভারফ্লোজ, সেই বাগানটি ওভারফ্লোজ অর্থাৎ প্লাবিত হয়ে উঠত, উইথ ওয়ান সুইট সং, এক মিষ্টি গানে বাগানটি প্লাবিত হয়ে উঠত, অর্থাৎ রাত্রিবেলা বেশিরভাগ সময় রাত্রে সেই বাগান থেকে একটা গান ভেসে আসতো। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, মনে হতো, মানে কবির এটা মনে হয়েছে, মানে পার্সোনাল রিয়েলাইজেশন, যে সেই গানের বোধহয় কোনো শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, যে গান গাওয়া হতো অন্ধকারাচ্ছন্ন আমাদের সেই গাছটি থেকে,
while men repose, যখন মানুষেরা গভীর নিদ্রায় মগ্ন। তো প্রথম স্ট্যান্জায় কবি গাছটির বর্ণনা দিলেন এবং সেখানে কি কি অ্যাক্টিভিটি হতো সেটা তিনি দেখালেন। চলে যাব পরবর্তী স্ট্যান্জায়। When first my casement is wide open thrown at dawn, কবি পরবর্তী স্তবকে বলছেন when first my casement is wide open thrown at dawn, অর্থাৎ ভোরবেলায় যখন আমার জানালাটা খুব বড় করে খুলে দেওয়া হতো, অর্থাৎ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হতো। প্রথম ক্যাসমেন্ট হচ্ছে এ বিগ উইন্ডো দ্যাট ওপেন্স লাইক এ ডোর, বড় জানালা যেটা দরজার মতো খোলা যায় আর কি, সেটা কি বলা হয় কেসমেন্ট। অ্যাট ডন, ভোরবেলায় যখন সূর্যের আলো দেখা দিত সেই সময় প্রথম যখন তার জানালাটা পুরোপুরি খুলে দেওয়া হতো, মাই আইস ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখ দুটি আনন্দে মগ্ন হয়ে সেই গাছটির উপর থেমে যেত, অর্থাৎ তার গাছটির সৌন্দর্য কবি উপভোগ করতেন সেই সময়। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইট ক্রিস্ট, সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বিশেষত শীতকালে, অন ইটস ক্রিস্ট অর্থাৎ সেই গাছটির একেবারে শিখরে বা উঁচু ডালে, এ গ্রে ব্যাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, একটি ধূসর রঙের ব্যাবুন অর্থাৎ হনুমান পাথরের মূর্তির মতো একা বসে থাকতো। বসে বসে কি করতো না, ওয়াচিং দ্য সানরাইজ, সেই হনুমান সেখানে বসে সূর্যোদয় দেখত। হোয়াইল অন লোয়ার বোজ, তখন যখন সেই হনুমানটি গাছের উপরে বসে সূর্যোদয় দেখত, তখন অন লোয়ার বোজ অর্থাৎ গাছের নিচু ডালগুলিতে হিজ পানি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট ছোট শাবকেরা বা হনুমানের বাচ্চাগুলি লাফালাফি করত এবং খেলা করত। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল্ড দ্য ডে, এবং দিগন্ত থেকে কোকিলের কণ্ঠস্বর দিনকে যেন স্বাগত জানাতো। তো গ্রাম বাংলার যখন নেচারের মধ্যে দেখা যায় সেখানে কোকিলের কণ্ঠস্বর শোনা যায় ভোরে বা একেবারে খুব সকালের দিকে। তো কবি বলছেন দিগন্তে কোকিলের কণ্ঠস্বর দিনকে স্বাগত জানাতো সেই সময়। অ্যান্ড দেয়ার প্যাস্চার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউজ, আর সেই সময় কী হতো, আমাদের তন্দ্রাচ্ছন্ন গরুগুলি, ওয়েন্ট অর্থাৎ যেত কোথায়, আওয়ার স্লিপি কাউজ তন্দ্রাচ্ছন্ন গরুগুলি হেঁটে চলতো কোথায়, টু দেয়ার প্যাস্চার্স অর্থাৎ তাদের চারণভূমিতে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, নেক্সট লাইন, আচ্ছা, and in the shadow on the broad tank cast by that hoar tree, so beautiful and vast that the water lilies spring like snow enmeshed, বিষয়টা কীরকম, সেই ধূসর সুন্দর ও বিশাল ধূসর শুভ্র গাছটির ছায়া, হোয়ার ট্রি যেটাকে বলা হচ্ছে, কিসের ওপর এসে পড়তো, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট অর্থাৎ সেই প্রশস্ত জলাশয়ের ওপর পড়তো। দ্য ওয়াটার রিলিজ স্প্রিং লাইক স্নো এনম্যাস্ট, আর সেই জলাশয়ে শাপলা ফুলগুলি তুষারের মতো ফুটে উঠত, অর্থাৎ শালুক ফুলগুলি যেগুলো বলা হয়, গ্রাম বাংলায় আমরা অনেকেই দেখেছি যারা গ্রামের মানুষ তারা, তো সেগুলো যেন, যেহেতু তার রঙটা ছিল সাদা, তো মনে হতো সেই গাছের জলের উপর যে গাছের ছায়া পড়তো সেই ছায়াতে যেন তুষারের মতো ফুলগুলি ফুটে থাকতো। নেক্সট স্ট্যাঞ্জা, but not because of its magnificence, the dear is the casuarina to my soul, কবি বলছেন ঝাউ গাছটির বিশালতা বা মহিমার কারণে নয়, ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, গাছটি আমার আত্মার বা হৃদয়ের প্রিয় ছিল। কারণটা কি, বিনিথ ইট, এই গাছটির নিচে উই হ্যাভ প্লেড, আমরা খেলা করেছিলাম, দো ইয়ার্স মে রোল, হয়তো সময় পেরিয়ে গেছে, কবি শৈশবে খেলা করেছেন, সময় পেরিয়ে গেছে বা বছর পেরিয়ে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, ও মিষ্টি সঙ্গীরা বা আমার প্রিয় সঙ্গীরা, লাভ উইথ
লাভড উইথ লাভ ইন্টেন্স, গভীর প্রেমে বা ভালোবাসায় মগ্ন হয়ে, ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদেরই কারণে গাছটি চিরতরে, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, চিরতরে আমার প্রিয় হয়ে থাকবে। কারণ এই গাছের নিচেই কবি শৈশবে তার ভাই বোনেদের সঙ্গে খেলা করেছেন, তাদের গভীর ভালোবাসায় মগ্ন হওয়ার কারণেই গাছটি তার কাছে চিরতরে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজ ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, আচ্ছা, তোমাদের প্রতিচ্ছবি মিশে, কবি বলছেন তোমাদের প্রতিচ্ছবি মিশে স্মৃতিতে গাছটি জেগে উঠবে। ইট শ্যাল রাইজ ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ না উষ্ণ অশ্রুতে আমার চোখ দুটি অন্ধ হয়ে যায়। হোয়াট ইজ দ্যাট ডায়ার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, কি সেই শোকগাথা বা যা গুঞ্জনের মতো আমি শুনেছি, কবি বলছেন কোন সেই শোকগাথা? লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, সমুদ্র তটে নুড়ির উপর আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের মতো। কবি একটা শোকগাথা যেন শুনে চলেছেন, অর্থাৎ তার স্মৃতিতে সেই সমস্ত কথাগুলো যখন ভেসে উঠছে তখন তিনি যেন এটা শুনতে পারছেন। তার ভাই বোনেরা আজ কিন্তু প্রয়াত বা তারা মারা গেছেন। নেক্সট লাইনগুলির দিকে আমরা এগিয়ে যাব। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, কবি বলছেন এটি গাছটির বিলাপ। অ্যান্ড ইট স্পিচ, একটা ভুতুড়ে বা অতিপ্রাকৃতিক যেন বক্তৃতা করে চলেছে। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, হয়তো পৌঁছে যাবে কোনো এক অজানা দেশে। আননোন ল্যান্ড মে রিচ, হ্যাপলি কথার অর্থ হচ্ছে প্রবাবলি। আননোন, নেক্সট স্ট্যান্জা, আননোন ইয়েট ওয়েল নন টু দ্য আই অফ ফেথ, অজানা, আননোন মানে হচ্ছে অজানা, ইয়েট ওয়েল নন তবুও বিশ্বাসের চোখে সুপরিচিত। ইয়েট ওয়েল নন টু দ্য আই অফ ফেথ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, আহা, কবি বলছেন আমি শুনেছি সেই আর্তনাদ দূরে, বহু দূরে, দূর দেশে। বাই মেনি এ শেল্টার্ড বে, অনেক সুরক্ষিত উপসাগরের তীরে। ওয়েন স্লাম্বার্ড ইন ইজ কেভ দ্য ওয়াটার ব্রেথ, যখন জলদৈত্য তার গুহার মধ্যেই ঘুমিয়েছিল। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটলি বিনিথ দ্য মুন, এবং ঢেউগুলি আলতো করে চুম্বন করেছিল ফ্রান্স কিংবা ইতালির ঐতিহ্যবাহী সমুদ্র তটে বা সমুদ্র তীরে চাঁদের নিচে বা চন্দ্রালোকিত রাত্রে। পরবর্তী লাইন, হোয়েন আর্থ লে ট্রান্সড, পরবর্তী লাইনে কবি বলছেন হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সোয়ান, যখন পৃথিবী স্বপ্নহীন আবেশে মগ্ন ছিল আর কি। সোন কথার অর্থ হচ্ছে মগ্ন থাকার, ড্রিমলেস হচ্ছে স্বপ্নহীন, আর ট্রান্স হচ্ছে আবেগ, স্বপ্নহীন আবেগে বা আবেশে মগ্ন ছিল। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, অ্যান্ড এভরি টাইম, আর যতবারই দ্য মিউজিক রোজ বিফোর, যতবারই সেই সুর জেগে উঠত, বিফোর মাইন ইনার ভিশন, আমার অন্তর্দৃষ্টির সামনে ভেসে উঠত কি এ ফর্ম সাবলাইম, এক মহিমান্বিত রূপ। দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তোমার রূপে হে বৃক্ষ, দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি, যেমন আমার সুখের সময় আমি তোমাকে দেখেছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজের প্রিয় জন্মভূমিতে। পরবর্তী স্ট্যান্জা, Therefore I fain would consecrate a lay unto thy honor tree, beloved of those. Therefore, অর্থাৎ therefore I fain would consecrate a lay,
তাই আমি উৎসর্গ করতে চাই এই স্তবগান বা গীতি কবিতা। আনটু দাই অনার, তোমার সম্মানে ট্রি হেগ বৃক্ষ, beloved of those, যাদের কাছে তুমি প্রিয় ছিলে, who now in blessed sleep for any repose, যারা এখন শান্তির নিদ্রায় মগ্ন, কোনো অভিযোগ ছাড়াই। রিপোর্টস কথার অর্থ হচ্ছে অভিযোগ। ডিয়ারার দ্যান লাইফ টু মি, ডিয়ারার দ্যান লাইফ টু মি, যারা আমার জীবনের চেয়েও প্রিয় ছিল। অ্যালাস, হায় বা পরিতাপের বিষয়, where they must thou be numbered when my days are done। কবি পরবর্তী লাইনগুলিতে বলছেন, আমার দিন ফুরিয়ে এলে মাস্ট দ্য বি নাম্বার্ড, তুমি পরিগণিত হবে বা তোমাকেও গণ্য করা হবে উইথ ডেথলেস ট্রি, হে অমর, সেই অমর গাছগুলির সঙ্গে, লাইক দোজ ইন বড়ডোল, বড়ডোল উপত্যকার যে অমর গাছগুলির সঙ্গে তোমাকেও গণ্য করা হবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চ, যার বিষণ্ণ শাখার নিচে, লিঙ্গার পেল ফিয়ার ট্রাম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো, যাদের আর কি বিষণ্ণ শাখার নিচে অফুল ব্রাঞ্চেসে থাকা বিবর্ণ ভয়, লিঙ্গার পেল ফিয়ার ট্রাম্বলিং হোপ ভয়, কাঁপতে থাকা আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলিটন কঙ্কাল সদৃশ্য মৃত্যু, অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং ছায়ার মতো যে সময়। অ্যান্ড দ্য উইক দ্য ভার্স, যদিও কবি কী চেয়েছিলেন, তার কবিতার মধ্য দিয়ে গাছটিকে অমর করে রাখা। বলছেন, যদিও আমার কবিতাগুলি দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেন, যেটা দিয়ে তোমার সৌন্দর্যকে ক্ষীণ করে দেবে। অর্থাৎ গাছটির সৌন্দর্য বর্ণনা করতে গেলে কবি যে কবিতা ব্যবহার করছেন বা যে বাক্যগুলি লিখছেন সেগুলি যেন ক্ষীণ হয়ে যাবে। ও ফেন রিহার্স মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স। আর কি বলছেন, তোমার বর্ণনা করতে গিয়ে তো সেটা তো ক্ষীণ হচ্ছে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, প্রেম তোমাকে ভুলে যাওয়ার অভিশাপ থেকে রক্ষা করুন, কবির এটা প্রার্থনা। তো এই ছিল আজকের কবিতার বিষয়বস্তু বা আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে হাইপ করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপলোডস পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।